ও, না ই জানো তো আবার 228। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি তো তুমি যুক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। দূরের ও কাছের সকল ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস। হ্যাঁ, শোনা যাচ্ছে? শ্যাম, শোনা জি যাচ্ছে? স্যার। আচ্ছা ঠিক আছে। দূরের ও কাছের সকল ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছে আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক রসায়ন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা। শ্রেণী আলিম, প্রথম বর্ষ, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ শিরোনাম কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, শ্যাম, কোয়ান্টাম সংখ্যা কি পরিচয়ের আগে? দেখো, কোয়ান্টাম সংখ্যা কাকে না বলে? স্যার, আপনার আচ্ছা ঠিক শুরু আছে। করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমি শুরু থেকে দেখো। কোয়ান্টাম সংখ্যা আসলে কাকে বলে আগে জেনে নেই। কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুতে ইলেকট্রন সমূহকে সম্পূর্ণরূপে বর্ণনার জন্য যে 4টি কাল্পনিক সংখ্যার অবতারণা করা হয়েছে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ ইলেকট্রনকে নিয়েই, ইলেকট্রনের পরমাণুতে যে ইলেকট্রন আছে তার তার অবস্থান সম্পর্কে পুরোপুরি ধারণা দেয় এই কোয়ান্টাম সংখ্যা। তা যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এখানে তারা কক্ষপথ সম্পর্কে বলেছে, বোর স্থির কক্ষপথের ধারণা দিয়েছে। এখানে এই যে স্থির কক্ষপথের ধারণা দেওয়ার সময় ওনার যে নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন সবসময় আবর্তন করে। আর সেই এবং বর্ণালীর সৃষ্টি হয়, বোর পরমাণু মডেলে বলা আছে। এই সমস্ত এই সমস্ত মানে অবস্থান ইলেকট্রনের এই সমস্ত বৈশিষ্ট্য প্রকাশের জন্য বিভিন্ন সংখ্যার প্রয়োজন হয়েছে। তার ভিতরে যে বৃত্তাকার পথে ইলেকট্রন সবসময় ঘোরে তার উপর, এবং তোমার আরো সে সময় যে বর্ণালী তৈরি করে, এবং বর্ণালীর আরো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালী পাওয়া যায়, আরো চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নিলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম রেখা পাওয়া যায়, এবং ইলেকট্রন নিজ অক্ষ বরাবর ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিছু সংখ্যার অবতারণা করা হয়েছে যা কিনা কোয়ান্টাম সংখ্যা। এই জন্য আমি কোয়ান্টাম সংখ্যাকে এভাবে সংজ্ঞায়িত করে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, পরমাণুতে ইলেকট্রন সমূহকে সম্পূর্ণরূপে বর্ণনার জন্য 4টি কাল্পনিক সংখ্যার অবতারণা করা হয়েছে, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা মূলত 4টি, যথা প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে এন দ্বারা, ছোট এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে ছোট এল দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে ছোট এম দ্বারা প্রকাশ করা হয়, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখন আমরা প্রথমে জেনে নিই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি। প্রধান কোয়ান্টাম সংখ্যা বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলো নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আগে তো রাদারফোর্ড বলেছিলেন কি, যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। উনি আবার সেখানে বাড়িয়ে কি বলেছে, কতকগুলো নির্দিষ্ট অনুমোদিত, বিজ্ঞানী বোর সেটাকে বাড়িয়ে বললেন কি, কতকগুলো নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার পথে, অর্থাৎ কোয়ান্টাইতো যেটা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করে। এই কক্ষপথগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা
বলে। বোঝা গেছে? একে n দ্বারা প্রকাশ করা হয়, ছোট n দ্বারা। n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। কক্ষপথগুলোকে অরবিট বা শক্তিস্তরও বলে। কক্ষপথ এই যে কক্ষপথ যে ঘোরে সেই কক্ষপথের নাম অরবিটও বলে, শক্তিস্তরও বলে, শেল বলে, লেভেল বলে ইত্যাদি ভাবে আমরা পরিচিত এই কক্ষপথগুলোর সাথে। দেখো আমরা এখন এই যে এর কাজটা কি আমি স্বল্প পরিসরে এখানে নিচে দিয়েছি। দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকার বোঝা যায় যে শেলে ইলেকট্রন আছে সর্বশেষ শেলে শক্তি স্তরে, সেটাই হলো তোমার কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে। হাসিবুর রহমান, ঠিক আছে, থাকো, যুক্ত থাকো। আমি কিছুক্ষণ আগে শুরু করেছি হাসিব। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সংজ্ঞা দেখাইছি। দেখো তোমার স্ক্রিনে, আমি স্ক্রিনে কি তুমি দেখতে পাচ্ছ কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো আমি আরেকবার তোমার কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেই স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। জি স্যার, দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এবার বলছি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার পথে কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। যখন সিয়াম যুক্ত ছিল ওই সময় থেকে আমি বলেছিলাম, এই সংখ্যা বলেছি। এখন কাজের দিকে দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, যার মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে অরবিট বা শক্তি স্তর বলে। তার মানে অরবিটের সংখ্যা দাঁড়ালো যে কক্ষপথ দিয়ে পরমাণুতে ইলেকট্রন গুলো সবসময় নিউক্লিয়াসকে কেন্দ্র করে করে, সেই পথটার নামই হলো অরবিট। প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে। একে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে শেলও বলে, যাকে ইংরেজি বড় হাতের অক্ষর কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। এই কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় হাইড্রোজেন পরমাণু। এইটা কেন প্রয়োজন হয়েছিল সেটা দেখো যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখার ব্যাখ্যার জন্যই আসলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়েছিল। কাজেই প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে বোর পরমাণু মডেল থেকেই আমরা এটা পেয়েছি। এই জন্য এর প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী নিলস বোর। দেখো আমি আর একটা ছবির মাধ্যমে দেখাইছি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকার প্রকাশ করে এভাবে যে ধরো প্রথম শেলে যদি ইলেকট্রন থাকে, যেমন হাইড্রোজেন, তার সাইজটা কিন্তু এরকম। হিলিয়ামে দুটো হাইড্রোজেন হিলিয়াম এদের প্রথম শেলে থাকে, কিন্তু লিথিয়ামে কিন্তু লাস্টের ইলেকট্রনটা দ্বিতীয় শেলে এসে পৌঁছায়, তখন কিন্তু সাইজটা আরো বড় হয়ে যায়। এরকম তৃতীয় শেলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো তৃতীয় শেলে যে ইলেকট্রন যখন যায় তার পৌঁছায়, তাদের সাইজ কিন্তু এরকম। এবং এই যখন চতুর্থ শেলে ইলেকট্রন যায় তখন সাইজ আর বাড়ে। তাহলে আস্তে আস্তে এরকম শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে ওই পরমাণুর আকারও বড়। এটাই আবার দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যে আমরা এখানে দেখো 4টি শক্তি স্তর দেখানো আছে এই ছবিতে। এখানে এইটা হলো n1, এটা এক দিয়ে বোঝা যায় n এর মান। n এর মান 1, 2, 3, 4। এখানে 1, 2, 3, 4 এরকম প্রত্যেকটা হলো n, ধরো এটা প্রত্যেকটা n। এবং এই n এর মান যখন 1 তাকে কে শেল বলে, n এর মান 2 যখন তখন এল শেল বলে, n এর মান যখন 3 তখন তাকে এম শেল বলে, n এর মান যখন 4 তখন তাকে এন শেল বলে। এন শেল, এম শেল, এল শেল, কে শেল, এটা ছবিতে দেখতে পাচ্ছ। দেখো হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার এন এর মান 1, 2, এন এর মান 1, 2, 3, 4 এর থেকে বেশি না? হ্যাঁ, 5, 6, 7, 8 ইত্যাদি হতে পারে। আমি জাস্ট এই পর্যন্ত দিয়েছি। 7 মানে 8, 7 পর্যন্ত হয়, 8 পর্যন্ত, অষ্টম শেল পর্যন্তই তো আমাদের পরমাণু 118টা না। 118তম মৌলের ইলেকট্রন তো অষ্টম শেলে গেছে, সেক্ষেত্রে এন এর মান কোনটা হবে? 8 হবে না?
যার লাস্টের ইলেকট্রন যদি জি স্যার হ্যাঁ, তাহলে এন এর মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত তো আছি, তারপরে 18তম 118তম মৌল সম্ভবত 8 ছেলে গেছে শেষ ইলেকট্রনটা, তাহলে এন এর মান 8 ও হ্যাঁ 8 ও হওয়া সম্ভব। KLMN স্যার আচ্ছা, তখন এগুলো কি সেল তাইলে? এইটা হলো এই এন এর মান যখন এটা বড় অক্ষর দিয়েও প্রকাশ করব আমরা, যখন এন এর মান 1 হবে তখন কে বলবো, যখন এন এর মান 2 তার মানে দ্বিতীয় প্রথম সেলকে জি কে সেলও বলবো, দ্বিতীয় সেলকে এল সেলে বলবো, তৃতীয় সেলকে এম সেল বলবো, তো চতুর্থ সেলকে এন সেল বলবো, পঞ্চম যদি হয় তাহলে কি বলবো? এটাই তো প্রশ্ন স্যার, হ্যাঁ, পঞ্চম এটা কি বলবো স্যার? কে এল এম এন ও, তারপরে বলবো ও, তারপরে বলবো পি, তারপরে বলবো কিউ, তারপরে বলবো এর আর, কি হ্যাঁ আর আর, তাহলে কে এল এম এন ও পি কিউ আর। ও পি তোমার কিউ আর তোমার মানে নেটের সমস্যা আছে বোধহয়, তাই না? তোমার মনে হয় না নেটের স্যার সমস্যা? ঠিক আছে না আচ্ছা স্যার ঠিক আছে, একটু নড়ে চড়ে দাঁড়াবা, বসো, দেখো ঠিক মতো হবে। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো? জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বোঝা গেছে যে কে এল এম এন, তার এন এর পরে কি হবে? ও হবে, তাই তো? ও হ্যাঁ, তারপর পি, তারপর কিউ, তারপরে আর। জি স্যার আচ্ছা, যেহেতু অনেক বড় স্লাইড, 20টা জি স্লাইড, অনলি 6টা হয়েছে, আরো 16 আরো 14টা আছে, এর সময় যেহেতু আমাদের একটু লিমিটেড, তাহলে তারপরে এদিকে বুঝিছো, তাহলে আমি আবার পরে পরে গেলাম, কিন্তু দেখো এরপরে আমরা এই এই যে প্রতিটা শক্তি স্তর, অর্থাৎ আমরা শক্তি স্তরকে আমরা কি এন দ্বারা, প্রধান শক্তি স্তরকে আমরা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর যেটা, তাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি। এতে একটা ফর্মুলা মাফিক ইলেকট্রন প্রবেশ করে, কি ফর্মুলা? 2n²। এই ফর্মুলার সাথে আমরা প্রত্যেকটা শক্তি স্তরের, এই যে প্রত্যেকটা শক্তি স্তরের এই এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই সব সেলের আমরা এই ইলেকট্রন সংখ্যা 2n² ফর্মুলা দিয়ে আমরা পেয়ে থাকি। যেমন ধরো দেখো, প্রথম শক্তি স্তর n এর মান যখন 1, তখন ইলেকট্রনে দাঁড়াবে তখন কিন্তু দুইটা, দেখো 2 আর 1² এই ফর্মুলা বুঝতে পারতেছো তো? দেখো খেয়াল করে, এখানে এই অনুসারে তাহলে প্রথম সেলে 2টা, হ্যাঁ দ্বিতীয় সেলে 8টা, তৃতীয় সেলে 18টা, চতুর্থ সেলে 32টা সর্বোচ্চ করে ইলেকট্রন থাকা সম্ভব। এখন দেখো আমরা আরেকটু আগায় যাই, এই দেখো এখানে এই আমি আবার ছবির মাধ্যমে দেখাইছি, প্রথম সেলে দেখো যখন কে সেল, তখন আসলে 2টা ইলেকট্রন থাকতে পারে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন আছে, সে এই প্রথম সেলেই আছে, সে হিলিয়ামের 2টো ইলেকট্রন, প্রথম সেলেই সে 2টো ইলেকট্রন আছে কিন্তু হিলিয়ামের। লিথিয়ামে যে তখন কিন্তু সে 3টা ইলেকট্রন, এই দুটোর বেশি এখানে আর যাইতে পারবে না। পরবর্তীতে লিথিয়ামের যেহেতু 3টে ইলেকট্রন, তাহলে সে তৃতীয় সেলে আসবে, সরি দ্বিতীয় সেলে আসবে। দ্বিতীয় সেলে দেখো সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। এরপরে দেখো এই নব এখানে এই 8 আর 2 10টা, তার মানে হিলিয়াম হিলিয়াম নিয়ন হলো 10টা, অর্থাৎ নিয়ন পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় সেল সে ব্যবহার করতে পারবে। সোডিয়ামে যে দেখো 11টা ইলেকট্রন, তখনই কিন্তু তার তৃতীয় সেলে যাওয়ার প্রয়োজন হয়। এখানে মোট 18টা ইলেকট্রন আসতে পারে, এম এর মান তৃতীয় সেল বলতে 18টা, তৃতীয় সেল মানে এম সেল, সেটা 18টা ইলেকট্রন সেখানে থাকতে পারে। এভাবে এন সেলে 32টা, এরকম 32টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এই আবারও আমি ওই এই চিত্রটা বোঝানোর জন্য ডাইন পাশে আর একটা চিত্র দিছি বোঝার সুবিধার্থে তোমাদের। দেখো এখানে আরো ক্লিয়ার করে আরেকটু বলো, কিছু বলবা? আসিফ কিছু না বলবা? স্যার আচ্ছা ঠিক আছে, বুঝতে পারতেছো তো? বোঝা জি যাচ্ছে? স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আরো একটা চিত্রের মাধ্যমে সেই একই জিনিস আমি আবারও দেখাইছি, যে মাঝখানে যেহেতু নিউক্লিয়াস আর এই ইলেকট্রন ফোটা ফোটা দিয়ে দেখানো হয়েছে। এখানে প্রথম সেল, এই যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, একটা একটা, দ্বিতীয় সেলে 8টা, তৃতীয় সেলে 18টা, এরকম দেখানো হয়েছে। তারপরে দেখো
এই 2n স্কয়ার সূত্র অনুযায়ী এভাবে আচ্ছা এরপরে দেখো হ্যাঁ বলো স্যার আপনি হুম দেখাইছিলেন ওইখানে আবার একটু যান স্যার। ওই যে 2 8 18 32 স্যার। হ্যাঁ এখানে স্যার এখানে 2 কেসেলে 8 দুইটা হবে হ্যাঁ না, 2 8 8 8 2 8 না সেটা তো এমনি না স্যার সেলের পর্যাপ্ত কথা বলেছি, সেটা তো ইলেকট্রন বিন্যাসের সময়, কিন্তু এখানে 2n স্কয়ার ফর্মুলা অনুসারে বিন্যাস। এখানে কিন্তু তুমি 2 8 8 8 সেটা হলো ইলেকট্রন বিন্যাস, যখন 1s2 2s2 2p উপশেলের সময়, সেটাও আমি দেখাইছি পরে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস যখন আবহাওয়া নীতি অনুসারে জি করব সেই সময় সেটা সেটা পরে দেখো খেয়াল করে, সেটাও আমি দেখাইছি তুমি যা বলতেছে। এইবারে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো এই যে এই 1s2 2s2 এইখানে আর কি পাবে ওই কয়েকটা 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার সময় 2 8 8 এরকম ইলেকট্রন বিন্যাস পরমাণুর ভেদে পাওয়া যাবে ওটা। যাক, সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে দেখো, পরমাণুর বর্ণালীতে যেহেতু আমাদের টাইম আস্তে আস্তে কমতেছে, পরমাণুর বর্ণালীতে সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার অবতারণা করা হয়। বিজ্ঞানী সোমারফিল্ডের মতে, তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী সোমারফিল্ড। বিজ্ঞানী সোমারফিল্ডের মতে পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। তার মানে প্রধান শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে আবর্তনশীল থাকে তাকে প্রকাশ করা হয় যে সংখ্যা দিয়ে, তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এন এর মান যত, এল এর মানও ততটা হবে। তার মানে কি দাঁড়ালো, এখানে দেখো এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, যেমন আমরা এখানে দেখাইছি দেখো, এন এর মান যদি 1 হয় তখন প্রথম শেল হয়, তখন এল এর মান হবে এই যে 0 থেকে n-1, মানে এখানে এন এর মান 0 বসাও তাহলে 1 - 0, তাহলে শুধু একটা সংখ্যায় পাবো 0। এবং সেক্ষেত্রে আমার ওই ওদের কথা এই শর্ত অনুসারে যে যত এন এর মান যত এল এর মানও তত, তাহলে এল এর মান আমরা পাবো, এল এর মান 1, তাহলে এল এর মান পাবো একটা, আসলে একটা, তাহলে সেটাকে আমরা 1 এবং এই একটা শূন্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। এজন্য এন এর মান 1 আর উপশক্তি স্তর 0 মানে এস, 1 এস দ্বারা আমরা বোঝাবো। n = 2 তখন এল এর মান কিন্তু 0 এবং 1, এই n-1 এখানে বসালে 0 1 হয়। দ্বিতীয় শক্তি স্তরে আসলে হবে তখন উপস্তর দুইটা 2s 2p। n এর মান 3 তখন এল এর মান দেখো 0 1 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর শক্তি স্তর হবে 3s 3p 3d। আর n এর মান 4, তখন এল এর মান 0 1 2 3, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর উপস্তর হবে 4s 4p 4d 4f। এইভাবে আমরা দেখো এস এস 0, এস এর মান আসলে 0, পি এর মান তখন পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, তার মানে এল এর মান যখন 0 হয় তখন এস দ্বারা উপস্তর দ্বারা বোঝাবো। এস এর পুরো অর্থ হলো শার্প, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। এভাবে 0 1 2 3 4 দ্বারা এসপি ডিএফ নির্দেশ করে। এখানে বোঝা গেছে তো সব না? আচ্ছা, এরপরে দেখো এই সেই হ্যাঁ, এখানে আমি এই অরবিটাল গুলোর যে প্রথম শেলে 1s আছে, দ্বিতীয় শেলে 2s এবং 2p আছে একই লেভেলে, এবং 3s 3p। তারপরে কিন্তু ইলেকট্রন লেভেল আবহাওয়া নীতি অনুসারে যে জিনিসটা, সেটা আমি আগেরটাই দেখাইছি, আবহাওয়া নীতি আমি পরেই দেখাইছি। এ দেখো 3p-র তুলনায় 3p-র পরে হলো 4s ইলেকট্রন যায়, তারপরে যায় 3d তে। হ্যাঁ, এইভাবে ইলেকট্রন গুলো কিভাবে যায় দেখাইছে। এটা আমরা আরো ক্লিয়ার জন্য দেখো, আমরা এইখানে এই জায়গায় আসি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এস অরবিটালে সর্বোচ্চ 2টি হ্যাঁ, এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। যাকে আমরা এস এর মাথায় 2s2
পি তে 6টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, পি তে ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। এইখানে এল এর মান 1 0 1 2 3 ইত্যাদি এল কে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো এরকম আমি এন এর মান 1 2 3 4 ইত্যাদি দেখাইছি। এখানে এই এল এ তোমার এন এর মান, এন এর 2 এর মান, 3 এর মান, 4 এর মান এরকম প্রথম সেলের থেকে দ্বিতীয় সেল, তৃতীয় সেল, চতুর্থ সেল এরকম উপরের দিকে যতই যাওয়া যায় ততই সেলের শক্তির পরিমাণও বাড়ে। দেখো এখানে এসপি, আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এসপিডিএফ অরবিটাল গুলোর আকার কেমন দেখো, আমি দেখাইছি চিত্রের মাধ্যমে। এস এর আকার গোলাকার, পির আকার এরকম ডাম্বেল আকার, ডির আকার দেখো এরকম নাশপাতির মতো আকার, এফ এর আকার এরকম আরো জটিল আকার। এই এসপিডিএফ 4টা অরবিটালের আকার আমি আলাদাভাবে বাম পাশে দেখাইছি। ডান পাশে দেখো আরো ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে এই অরবিটাল গুলো এস এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয়, সেই জিনিসটা এখানে দেখাইছি, যেটা আমরা এখনো ওই কোয়ান্টাম সংখ্যায় যাইনি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা যেহেতু সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়াচ্ছি তার সাথে রিলেটেড জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে এস এর আকার এরকম আকৃতির আর কি, এস অরবিটালের আকৃতি এমন। পি তে আমরা পির অরবিটাল সংখ্যা আসলে 3টা এরকম। দেখো এই ডাম্বেল আকার, এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, এই 3টা দেখা যাচ্ছে। তারপরে দেখো ডি অরবিটালের আকার এরকম, এবং হ্যাঁ এই পাশে হলো এসপি ডি এফ এস এস পি এবং ডি, এই পাশটা হলো ডি অরবিটালের আকার দেখানো হয়েছে চিত্র আকারে। দেখো পি এখানে এটা হলো এফ অরবিটালের আকার, এটা এখানে তোমার হবে, এটা হলো এফ অরবিটাল হবে, এফ অরবিটালের আকৃতি এটা, এফ অরবিটাল। এগুলো দেখো এফ অরবিটালের আকার এরকম, আলিমের বইতে এরকম নাই, এই চিত্রগুলো দেওয়া নাই এইভাবে এফ অরবিটালের আকার এবং তাদের নাম। এখানে এস আরো ক্লিয়ার করে ছবিটা আকৃতিটা দেখানোর জন্য দেখাচ্ছি। দেখো এস এর আকার এরকম গোলাকার, পির আকার, এই পির আকার এরকম ডাম্বেল আকার, তার মধ্যে এক্স অক্ষরটা এরকম, তোমার পিটা এরকম, এবং এই জেড অক্ষ বরাবর যেটা থাকে তার আকার এরকম। এখানে দেখো ডি অরবিটালের আকারও এরকম দেখাইছি, এরকম জটিল আকারের একটু, তারও আরো একটু জটিল আকৃতি হলো এফ এর আকার। দেখো এরকম পরমাণুতে অরবিটাল গুলো, এসপিডিএফ অরবিটাল গুলোর আকারও দেখাচ্ছে। এবার দেখো আব্বাও নীতি কাকে বলে? ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করে। আব্বাও নীতি, আব্বাও হলো উপরে ওঠা, আব্বাওর অর্থ হলো বিল্ডিং আপ, উপরে ওঠা, সিঁড়ি উপরের দিকে ওঠা, সেই আব্বাও নীতি। এখানে দেখো এই অনুসারে এই ইলেকট্রন আমরা বিন্যাস করে থাকি, যেখানে আমরা জানি প্রথম সেলে আছে 1s, দ্বিতীয় সেলে 2s 2p, এরকম সব সেলের এই 8ম সেল পর্যন্ত দেখাইছি। দেখো তোমার আব্বাও নীতিটা এখানে প্রথমে 1s এ ইলেকট্রন প্রবেশ করে, তারপর 2s এ এরকম, তারপরে 2p এইভাবে আমি এটার যেভাবে তুমি দেখাবে এরকম কে আগে প্রবেশ করবে কোনটিতে ইলেকট্রন, সেভাবে তুমি এইভাবে চিত্র আকারে দেখাতে পারো। যে এরকম দেখো এই যে 3s এর 2p এর পরে 3s ইলেকট্রন গেছে, তারপরে কিন্তু 3p তে ইলেকট্রন গেছে, তারপরে গেছে 4s এ। এটা 10ম শ্রেণীতে তোমাদের ছিল। দেখো n+l এর মান অনুসারে এখানে শক্তির তারতম্য দেখানো হয়েছে। তো এখানে দেখো যে
এন প্লাস এল এর নিয়ম অনুসারে এই যে তোমার এই শক্তির ক্রম এরকম দেখাইছি 1s তারপর থেকে তারপরে 2s একটু বড় তারপরে 2p একটু বড় এরকম আস্তে আস্তে এই আস্তে আস্তে শক্তির স্তরে তারপর এখানে দেখো এইখানে যে 3s তারপরে 3p তারপরে কিন্তু 4s ইলেকট্রন গেছে তারপরে 3d তে গেছে এরকম শক্তির তারতম্য দেখানো হয়েছে। দেখো আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাসও দেখি, যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। আমরা ইলেকট্রন বিন্যাস যেহেতু দশম শ্রেণীতে আমাদের 20 পর্যন্ত ছিল, তারপরে আমি তোমাদের স্মরণ করায় দেওয়ার জন্য দেখাচ্ছি যে উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো গেলে তো কিভাবে আমরা এর দেখাবো, ইলেকট্রন বিন্যাস দেখাবো। দেখো 1s1 হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে 1s1, হিলিয়ামের 1s2, লিথিয়ামের 1s2 2s1, তারপরে বেরিলিয়ামের 1s2 2s2, বোরনের হলো 5টা ইলেকট্রন 1s2 2s2 2p1, কার্বনের 6টা 1s2 2s2 2p2। এখানে দেখো ওই যে প্রশ্ন তুমি করতেছিলা যে এখানে এই যে তোমার এই যেমন তুমি এখানে নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখাবা তখন কিন্তু 2-8 দেখাবা, তাই না? 2-8 দেখাবা। যখনই তুমি সোডিয়াম দেখাচ্ছ তখন 2-8-1 চলে যাবে। এইভাবে এখানে দেখো আরো আমরা ক্লোরিনে যাই, ক্লোরিনে যদি যাই তাহলে কি হবে, প্রথমে হবে 2 তারপরে 8 তারপরে কত 7, তেমনি ভাবে ইসের কি হবে, এসের তৃতীয় আর্গন, আর্গন হলো 18টা ইলেকট্রন যখন তখন কিন্তু তখন ইলেকট্রন বিন্যাসটা কিভাবে দেখাবো 2-8-8। এই জন্য ওখানে তৃতীয় শেল বলতে ওখানে আর্গনের জন্যই শুধু আর্গনের কিন্তু আমার ওখানে আসতেছে কত, আর্গনের 8টা ইলেকট্রন আসতেছে লাস্টের শেলে। তাহলে যেহেতু ওরা আর্গনের 18টা ইলেকট্রন তাহলে 2-8-8 এইভাবে ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি অনুসারে করব। এবং দেখা যাচ্ছে কি যে তোমার দেখো জিঙ্কের হলো 30টা ইলেকট্রন, সেক্ষেত্রে কি দেখাবো, সেক্ষেত্রে কিন্তু 2-8 তাহলে 2-8 হলো 10টা, তারপরে কত এরকম কিন্তু ওখানে কিন্তু আবার সেই ওই যে তোমার 2n স্কয়ারের ফর্মুলায় আসতেছে না, কিন্তু এখানে কিন্তু এই আবহাওয়া নীতি অনুসারে তখন কি হবে, জিঙ্কের বলো তো হাসিবুর রহমান, জিঙ্কের তুমি তখন কি করবে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি 2-8 জি স্যার। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস প্রথমে 2 দেব তারপর 8 দেব তারপর কয়টা ইলেকট্রন দেব জিঙ্কের, 2-8 তারপরে স্যার 18টা। স্যার আমি বোঝাই, আর্গনের দিলাম হলো 2-8-8, তাই না? প্রথম সালে দুটো আর্গনের, দ্বিতীয় সালেও দুটো, তৃতীয় সালেও সরি দ্বিতীয় সালে 8টা, প্রথম সালে দুটো, দ্বিতীয় সালে দুটো 8টা এবং তৃতীয় সালেও 8টা এলো আর্গনের। তাহলে জিঙ্কের কয়টা কোন সালে যাবে, কয়টা যাবে জিঙ্কের কি হবে স্যার জিঙ্কের 2-8-8 তারপরে 2-8-18 8 না হবে, 8 হবে না, কত হবে ওই জায়গায় জিঙ্কের, হয় না 8 হবে স্যার না 12 হবে না স্যার? হ্যাঁ দেখো খেয়াল করে, ওখানে কিন্তু 18টাই পূর্ণ হয়ে যাচ্ছে, কারণ জিঙ্কের কয়টা, ডি তে কয়টা ইলেকট্রন, 3d তে কয়টা ইলেকট্রন জিঙ্কের, 30টা, মোট 30টা, কিন্তু 3d তে কয়টা, 10টা। 10টা, তাহলে 3d তে 10টা আর 3s এ কয়টা, 3s এ 2টা, তাহলে 8 আর 2টা। হ্যাঁ তাহলে 10 আর 2 12টা, আর 3s এর পরে কি 3p আছে না, 3p তে কয়টা যাবে 6টা, তাহলে 18টা না 18টা, তাহলে 2-8 তারপরে কিন্তু 18টা, এখানে কিন্তু 18টা, অথচ ইসির বেলায় আমার আর্গনের বেলায় কিন্তু 2-8-8 এইভাবে লিখতে আছে। তারপরে আর্গনের পরে পটাশিয়ামে কি লিখবো 2-8-8, তারপরে কি চতুর্থ সালে 1 লিখবো, চতুর্থ সালের ইলেকট্রন চলে যাচ্ছে 1, তার মানে 4s 1 এ যাচ্ছে, চতুর্থ সালে যাচ্ছে, কাজেই 2n স্কয়ারের ফর্মুলা হলো 2-8
মানে 2 8 8 18 32 এইভাবে। আর এই ইলেকট্রন বিন্যাস সহকারী কোয়ান্টাম সংখ্যার সময় যে n প্লাস l এর মান অনুসারে তোমার ইসে আব্বাও নীতিটা হলো কার কোন নিয়মে n প্লাস l এর মান অনুসারে n এর মান কত? n এর মান 1 2 3 4 ইত্যাদি। আর l এর মান কত? l এর মান কি পাইলাম? 0 1 2 একটা n minus 1 স্যার n 0 থেকে n minus 1, তার মানে l এর মান n এর মান যদি হয় 1, তাহলে l এর মান কত? 0। n এর হ্যাঁ n এর মান যখন 2, তখন l এর মান কত? 0 আর 1। এইখানে 0 দেখাইছে 0 দেখো। আবার ব্যাকে যাব। আচ্ছা দেখি আর কিছু তথ্য আছে কিনা তোমাদের জন্য। আচ্ছা এই দেখো এখানে এই ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত আমরা আজকে যেহেতু সময় প্রায় শেষ হয়ে গেছে, এই 118টা মৌলের মধ্যে কিন্তু 19টা মৌল এরকম ব্যতিক্রম। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমি এটা ইউটিউবে ছাড়বো। আমার পার্সোনাল যে একটা ইউটিউব চ্যানেল করেছি ইমরান স্যারের রসায়ন ক্লাস মনে হয়, এই দিয়ে তুমি সার্চ দিলে পাবে। যেমন কালকে পারমাণবিক বর্ণালী দিছিলাম সেদিন, এবং আজকে এই যে কোয়ান্টাম সংখ্যা যাবে, এখানে পুরোপুরি আমি দিয়ে দিছি। এটা তোমরা দেখে নিতে পারবে। আমি আগামী দিন কালকে রবিবার এখানে কিন্তু তোমাদের পড়ানো হবে, ওই যে তোমার পরবর্তী যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা পড়ানো হবে, এবং অন্যান্য এর সাথে রিলেটেড যা সেটা দেখানো হবে। তো এখানে দেখো আমি ওইখানে আবার যাচ্ছি যেখানে তোমার বোঝাচ্ছিলাম, যেটা তুমি প্রশ্ন করছিলা এইখানে এখানে, তাই তো? এই 2 8 18 32, কিন্তু এটা কিন্তু 2n² এর ফর্মুলা অনুসারে এইটা। এবং তোমার ওই যে 288 এই ফর্মুলা আসলো কিসের থেকে? এটা পারলাম, এটা হলো ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ আউটবাউ থেকে স্যার হ্যাঁ, আব্বাও নীতি সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে আমরা ইলেকট্রন বিন্যাসে যে দেখলাম যে আব্বাও একটা প্রিন্সিপাল দিছে, নীতি দিছে, যেটা ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পর্যায়ক্রমে প্রবেশ করে। আমরা এই নিম্ন শক্তি স্তর উচ্চ স্তর বুঝলাম কিভাবে? এই যে এখানে দেখো আমরা এই এখানে এল এর মান কিন্তু এল এর এল এর মান 0 1 2 3, এবং যেখানে এস এর মান আসলে মনে কর ধরো সেটা এস এর মান অবশ্যই 0, পি এর মান 1, ডি এর মান 2, আর এফ এর মান 3। তাহলে এখানে হলো এন হলো এই যে 1s 2s 2p, এখানে এন এর মান কিন্তু এই যে এন এর মান 1 2 3 4 ইত্যাদি, তাই না? আর এল এর মান কিন্তু 0 1 2 3। এখানে এই এন আর এই এল এর মান অনুসারে কিন্তু ওই আব্বাও নীতির শক্তির ক্রমটা দেখানো হয়েছে। বোঝা গেছে? কালকে সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে নিয়ে তারপরে শুরু থেকে 2-1টা সময় থাকলে তোমরা জিজ্ঞাসা করবে। আর এখানে আর কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারো। এখানে আমি শেষে দেখো, যেহেতু তোমরা ওই যখন ইউটিউব চ্যানেলটা আমারটা দেখবে, আমারটা যেটা হলো আলিয়া মাদ্রাসার আলাদা আছে, আমার নামের একটা আলাদা আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সেটা ভালোভাবে দেখতে পাবে। সেটা বারবার জিনিস তোমার সামনে আসবে। এখানে দেখো হ্যাঁ কিছু বলবে? চ্যানেলের নাম কি? যে ইমরান স্যারের রসায়ন ক্লাস। বাংলায় স্যার? হ্যাঁ বাংলায় লেখা? হ্যাঁ বাংলায় লেখা ইমরান স্যারের রসায়ন ক্লাস। ওখানে ওই এরকম ছবি, এরকম লেখা দিয়ে আসে, যেখানে যেটা আসতেছে লেখা দিয়ে আসতেছে, ওটা পরে আমি ছবি দিয়ে ঠিক করবো। আর আলিয়া মাদ্রাসাটা তো সরাসরি আমার ওই সোয়েটার গায়ে দিয়ে ছবি আছে। যাই হোক, তো মূল্যায়ন দেখো আমি এই সংক্রান্ত কালকে কিছু এই প্রশ্ন ধরবো। দেখো, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে আমি ঠিক করে দিচ্ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে, দেখো এখানে ঠিক করে যাচ্ছে, ঠিক করে দিচ্ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটু সময় চলে যাচ্ছে, তারপরেও আমি যতদূর হাতে আছে তোমাদের সাথে থাকছি। প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ কি?
বোঝা গেছে? প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ কি? ৩ হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা কি ছিল? প্রয়োজনীয়তা কি? এবং ৪ নম্বরে দিছি আবহাওয়া নীতিটি লিখো। হ্যাঁ? আবহাওয়া নীতিটি লিখো। হ্যাঁ। সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা যার যার মতো করে লেখাপড়া ঠিকমতো করো। শুধু মূল বইটা যেকোনো একটা বই তুমি যদি একদম ঠুটস্থ করে ফেলাও তাহলে কিন্তু তুমি তোমারকে রসায়ন কিন্তু এই যে চ্যাপ্টার শুরু করেছি বিশেষ করে এই অংশ এখানে এই অংশ যারা জানে তারা কিন্তু রসায়নের বেসিক্যালি বেসিক জ্ঞানগুলো তার আছে এটা ধরে নেওয়া হয়। কাজেই এই চ্যাপ্টার সংক্রান্ত এবং এই মূল বইটা বিশেষ করে যেটা আমি বলেছি যে বইগুলো নাম বলেছি বিশেষ করে হাজারী নাগের বইও সহ অন্যান্য কিছু বইও আমাকে দেখতে হয়, কিন্তু তোমরা শুধু হাজারী নাগের বইটাই মুখস্থ করে ফেলো, তাতে দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং আমাদের সাথে থাকো, ক্লাস নিয়মিত দেখো, ইউটিউবের ক্লাস দেখো এবং নিয়মিত পড়াশোনা করো, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।